আমেরিকায় একবার ঢুকতে পারলে আর কথা নেই, সেখানে সব সুযোগ সুবিধা নিয়েই থেকে যাওয়া যায়। যুগ যুগ ধরে চলে আসা অঘোষিত এই নিয়ম আর খাটছে না। এবার যুক্তরাষ্ট্র প্রশাসন আঙ্গুলটা বাঁকা করেছে। তাই আজকে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি শুধু আমেরিকান নন, বরং বিশ্ব রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে রয়েছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডোনাল্ড ট্রাম্প। তার অদ্ভুত, বেপরোয়া ও বিতর্কিত সিদ্ধান্তগুলো কিভাবে আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করছে তা আজ তুলে ধরব। ট্রাম্পের মেয়াদ শুরু হতেই অভিবাসী ধরপাকড়, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন দায়িত্ব নিয়েই পাকড়াও করছে অবৈধ অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহরগুলোতে অবৈধ অভিবাসীদের ধরতে বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খল বাহিনী। খবরে বলছে এল সালভাদরের অবৈধ অভিবাসীদের অনেককে ফেরতও পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাই বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে যারা আছেন তাদের দিকে ট্রাম্প প্রশাসন কখন কামান তাক করবে তা অনুমান করা কঠিন। ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী, টিভি তারকা এবং একজন বিতর্কিত ব্যক্তি। 2016 সালে যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি কৌতুক ছাড়া কিছু নয়। কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করে জয়ী হন এবং হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বিতর্কিত সিদ্ধান্ত নিতে থাকেন। মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা, মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, জলবায়ু পরিবর্তন চুক্তি থেকে বেরিয়ে আসা, এগুলো ছিল কিছু আলোচিত সিদ্ধান্ত। তিনি আমেরিকাকে সবার আগে রাখার নামে একাধিক আন্তর্জাতিক চুক্তি বাতিল করেন এবং জাতীয়তাবাদের নামে বিভাজন সৃষ্টি করেন। ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো মিথ্যা তথ্য প্রচার করা। তিনি জলবায়ু পরিবর্তনকে ভাওতাবাজি বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, এমনকি নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছেন। তার মিথ্যাচারের ফলে কংগ্রেস ভবনে হামলা পর্যন্ত হয়েছে, যা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির কিছু ইতিবাচক দিক ছিল, যেমন কর কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধি। তবে একই সঙ্গে তার বেপরোয়া বাণিজ্য নীতি ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আমেরিকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য তার নীতিগুলো দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে উঠেছে। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প, কিন্তু তিনি সহজে হার মানেননি। তার উস্কানিমূলক বক্তব্যের কারণে তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প তার পূর্বের নীতিগুলোকে আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে অভিবাসন নীতিতে তিনি আরও কঠোরতা আরোপের পরিকল্পনা করেছেন, যা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। এছাড়া প্রজেক্ট 2025 নামে একটি রক্ষণশীল খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা ফেডারেল সরকারের কার্যক্রম ও আমেরিকান নাগরিক অধিকার, বিশেষ করে নারী, LGBTQ+ সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই পরিকল্পনার অংশ হিসেবে গর্ভপাতের অধিকার সীমিত করা, LGBTQ+ অধিকারের বিরোধিতা এবং অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্পের এই নীতিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আমেরিকান রাজনীতিতে এক স্থায়ী পরিবর্তন এনেছেন। তার চরমপন্থী রাজনীতি ও জাতীয়বাদী নীতি অনেক রিপাবলিকান নেতাকেই প্রভাবিত করেছেন। যদি তিনি ক্ষমতায় ফিরে আসেন তবে বিশ্ব রাজনীতি আবার অস্থির হতে পারে, কিন্তু আমেরিকান গণতন্ত্র কি তাকে আবার সুযোগ দেবে? অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্প হয়তো রাশিয়ার সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে ইউক্রেনকে কিছু শর্তে রাজি করিয়ে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করবেন। তবে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে পারে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোর উপর আরও বেশি সামরিক খরচের চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে ইউরোপের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। মধ্যপ্রাচ্য ও ইরান বিশ্লেষকরা ধারণা করছেন
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এবং ইসরায়েলের সঙ্গে তার প্রশাসন আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে, যা বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং প্রযুক্তি খাতে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে। ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা ট্রাম্প প্রশাসনের সময়েই বাড়তে শুরু করেছিল, বিশেষত কোয়াড জোটের মাধ্যমে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাইবে। ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে আগের মতোই কঠোর থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা ভারতের জন্য লাভজনক হতে পারে। চীনের সাথে সীমান্ত উত্তেজনার মধ্যে থাকায় ভারত চাইবে যুক্তরাষ্ট্র তার পাশে থাকুক। বাইডেন প্রশাসন ভারতের রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি আমদানির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছিল, কিন্তু ট্রাম্প হয়তো এ বিষয়ে কিছুটা নমনীয় হবেন। ট্রাম্প বাণিজ্যে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কঠোর অবস্থান নিয়ে থাকেন। তিনি ভারতের ওপর আমদানি শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন এবং এবারও একই রকম নীতি অনুসরণ করতে পারেন, যা ভারতীয় শিল্পের জন্য সমস্যার কারণ হতে পারে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য H-1B ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এবারও এই ভিসার সংখ্যা কমতে পারে, যা ভারতীয় আইটি শিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত রাশিয়া ও ইরান থেকে সস্তায় জ্বালানি আমদানি করছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করলে ভারতকে বিকল্প ব্যবস্থা নিতে হয়, যা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। নতুন ট্রাম্প প্রশাসনে হরমিত ধিলোর মতো ব্যক্তিদের অন্তর্ভুক্তি ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা আনতে পারে। এছাড়া ভারতের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের পাগলামি ও আমেরিকার ভবিষ্যৎ। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে নেটিজেন হিসেবে আছেন মিশিগানের ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি মেম্বার কামাল রহমান, আর সিটিজেন হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ডালাস প্রবাসী গোলাম মোর্শেদ খান। দুজনকেই অনেক স্বাগত, অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করি কামাল রহমান আপনাকে দিয়ে। যেটি বলছিলাম, নেটিজেন হিসেবে আপনি এই যে বিষয় ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আসলে প্রবাসী বাংলাদেশিদের কতটা আতঙ্ক বাড়ছে অভিবাসী হিসেবে, সেইটা কি একটু বলা যায় যে সেইটা নেট দুনিয়ায় বা কি কি তথ্য আসছে? কামাল রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তো অবশ্যই এখানে তো আপনারা জানেন যে আইস এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিভিন্ন রেইড করতেছে। প্রাইমারি টার্গেটটা হলো ওই যে যারা ক্রিমিনাল গ্যাং যারা আছে কি, নন গ্যাং গুলা, ওদেরকেই টার্গেট করতেছে। তো এটা মেইনলি সাউথ আমেরিকান যে MS-13 গ্যাং, এবং ওইখানে যে অ্যাবাউট ওদের হিসাব মতো about 6 লক্ষ লোক আছে যারা ক্রিমিনাল হিস্ট্রি আছে, মোস্টলি সাউথ আমেরিকা থেকে। তো ওদেরকে টার্গেট করে মেইন অপারেশন গুলা হচ্ছে। কিন্তু এই টার্গেটে আবার ওরা বিভিন্ন বিজনেসেও যেতে হচ্ছে, যেখানে অন্যান্য দেশেরও ইমিগ্রেন্ট যারা আছেন, যেমন বাংলাদেশি আছে, ওনারাও হয়তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। তো এখানে স্বাভাবিক একটা কনসার্ন আছে যাদের মধ্যে, যাদের কাগজের একটু সমস্যা আছে কিংবা কাগজ ঠিক করতে চাচ্ছেন, তো ওনারা একটু কনসার্ন এটা আছেন। কি শুধু ক্রিমিনাল অফেন্স যাদের মানে নাম আছে লিস্টে তারাই কি প্রথমে তাদেরকেই কি আক্রমণ করা হচ্ছে, বা তাদের কি ধরা হচ্ছে, পাকড়াও করার চেষ্টা করা হচ্ছে? নন ক্রিমিনাল যারা, যেমন এখানে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে আমেরিকায় আসার পরে কিংবা ঢোকার আগে যারা ক্রিমিনাল হিস্ট্রি ছিল ওনাদের প্রিভিয়াস কান্ট্রিতে, তো উনাদেরকে টার্গেট করা হচ্ছে। কারণ ট্রাম্পের একটা নীতি হচ্ছিল যে আমেরিকার রাস্তাকে সেফ রাখার জন্য। তো ইমিগ্রেশন ক্রিমিনাল মুক্ত রাখা, রাস্তা সেফ থাকবে, তাহলে রাস্তা সেফ রাখা। আর এখানে উনার একটা ক্যাম্পেইন। তাহলে তো আমি একটু যদি বলি, তাহলে আমরা নিউ ইয়র্কে যারা যাই, জ্যামাইকাতে যে এই সাউথ আফ্রিকান অর্থাৎ আফ্রিকান জোনের যারা বসবাস করেন, তাদের যে আধিপত্য, তাদের যে অ্যারোগেন্সি, সেটা তো সাধারণ আমেরিকানদের অনেক কষ্ট দেয়। মানে তারাও কি এরকম একটা ধরপাকড়ের মধ্যে পড়বে? ওইটা যদি ইমিগ্রেন্ট স্ট্যাটাস অনুযায়ী যারা এখানে বর্ন সিটিজেন, উনাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু যারা এখানে ন্যাচারালাইজ সিটিজেন কিংবা এখানে যারা ইলিগেলি যারা আসছে, ওদেরকে টার্গেট করা হচ্ছে প্রথমে। ন্যাচারালাইজ সিটিজেনের জন্য কোনো ইয়ে নাই, ওনারা সিটিজেনের মতোই, কোনো সমস্যা নাই, এখানে থাকতে পারবেন। কিন্তু যাদেরকে ওই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এখানে খুব ওই ওনাদের নীতিটা ছিল কোনো ক্রাইম হওয়ার পরেও
ওনারা ওই ক্রিমিনালদেরকে বেইলে ছেড়ে দিতেন, জেলে জায়গা না থাকার জন্য কিংবা বিভিন্ন কারণে। তো ওরা আবার গিয়ে দেখা গেছে যে ওরা অনেক ক্রাইম করেছে বিভিন্ন কমিউনিটিতে, এবং ওদেরকে প্রাইমারিলি ওদেরকে টার্গেট করা হচ্ছে লিস্ট করে। আর এর মাঝে এর মধ্যে আবার অনেকে আবার মানে এই এই ধরপাকড়ের মধ্যে পড়ে যাচ্ছেন অনেক, ধরেন যাদের ক্রিমিনাল হিস্ট্রি এত স্ট্রং না, ওনারা হয়তো ধরা পড়তেছেন আর কি। এইটাই এইটা যদি এইভাবে মানে এই লিমিটেড থাকবে কামানটা কিনা যদি এইদিকে আসে কখনো, কামাল রহমান আপনি একটু বলবেন যে এইটা কি আসার চান্স আছে কিনা? ধরেন ক্রিমিনালদের প্রথমে টার্গেট করলো, তারপরে অবৈধ অভিবাসীদের সংখ্যা কেমন সেটা দেখে টার্গেট করলো, যেটা আমরা শুনে এসছি যে আমেরিকায় একবার ঢুকতে পারলে অন্ততপক্ষে সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকা যায়, সেটা কি আর থাকছে না? তো সেটা এটা স্ট্রিক্ট রুল করা হবে আর কি। কারণ আমেরিকা দেখেন ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এখানে যদি সব ইমিগ্রেন্টকে কে যদি টার্গেট করে, ইভেন সব ইলিগেল ইমিগ্রেন্টকেও যদি টার্গেট করে, তাহলে এখানে ফার্ম যেগুলো আছে এগুলো অকেজো হয়ে যাবে। এখানে যে যে লো কস্ট যে লেবার যেটা আসে, ফার্মাররা ওনাদেরকে হায়ার করে সিজনাল এমপ্লয়ি হিসাবে হায়ার করে অনেক কিছু, মানে ওনারা কাজ করে আবার অনেকে চলে যায়, অনেকে এখানে থাকে। তো এইটা একটা ফার্মিং কমিউনিটিতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে, যেখানে লো কস্ট লেবারের অভাব। এখানে একটা আহ, জিনিসপত্রের দাম এটা রিফ্লেক্ট করবে। তো এটা আই এম শিওর যারা ইকোনমিস্ট যারা আছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এইদিকে খেয়াল করেই ওনারা টার্গেট করেছেন ক্রিমিনাল গ্যাংদের ফার্স্ট। আমরা একটু ডালাস প্রবাসী গোলাম মোর্শেদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন সিটিজেন হিসেবে ডালাসে থেকে আপনার কি উপলব্ধি, ট্রাম্প প্রশাসন নিয়ে আপনি কি ভাবছেন, মানে সেটা আপনার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করছে কিনা? আসলে ডালাস ডালাস বলেন বা আমি বলছি আদার সাইড অফ দ্য নিউ ইয়র্ক, আদার সাইড অফ দ্য ক্যালিফোর্নিয়া। তো এখানে ধরেন অভিবাসীদের, ইললিগেল অভিবাসীদের অবস্থানটা অনেকটাই ধরেন মানে সংখ্যায় অনেক কম, যেটা নিউ ইয়র্কে অনেক বেশি, নিউ জার্সিতে অনেক বেশি, তো পেনসিলভেনিয়াতে অনেক বেশি যারা নিউ ইয়র্কের কাছাকাছি থাকেন। এমনকি আমি যতটুকু জানি যে নিউ ইয়র্কে বাসা ভাড়া অনেক বেশি, তো অনেকে আবার নিউ জার্সিতে থাকে, নিউ ইয়র্কে আসেন ইললিগাল। আমি আমি নট আই এম টকিং অ্যাবাউট দ্য আপনার যারা আমেরিকান সিটিজেন তাদের কথা বলছি না, যাদের বিষয়ে আপনি বলছেন। আমি তা আমেরিকান সিটিজেনরাও থাকেন, নিউ জার্সিতে থাকেন, তারা নিউ ইয়র্কে আসেন। তো ডালাসে সেই সংখ্যাটা অনেক কম। কিন্তু যেটা হচ্ছে যে আহ, ডালাসের ওই ধরনের মানে আপনি ইললিগাল যেটা আছে সেটা বাইরের দেশের, যেমন আমাদের এখানে মেক্সিকান বর্ডারটা খুব কাছাকাছি আমাদের টেক্সাস থেকে। তো আমাদের ডালাসে মানে বাংলাদেশি ইমিগ্রেন্ট, ইলিগেল ইমিগ্রেন্টের চাইতে মেক্সিকান ইলিগেল ইমিগ্রেন্টদের সংখ্যাটা অনেক বেশি। তারা কি আতঙ্কের মধ্যে থাকবে ট্রাম্প প্রশাসনের এই নীতির কারণে, আতঙ্কে, নাকি তারা হ্যাঁ, ওই যে যেটি বলছিলেন আতঙ্কে, কামাল ভাই, যে যারা ক্রিমিনাল আতঙ্কে যাদের অবশ্যই অফেন্স থাকবে। আছে তাদের সমস্যা হবে? ডালাসে যেটা আমি দেখি যে আপনার ক্রিমিনাল অফেন্স বাংলাদেশিদের বেলায় খুব একটা নেই, বাট মেক্সিকানদের বেলায় বেশ কিছু আছে, কারণ তারা অনেক ইলিগেল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকে। আর ডালাসের ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে তেমন একটা থ্রেট আমি দেখছি না। যুক্তরাষ্ট্রের এই ধরনের ট্রাম্প প্রশাসনের নীতিতে আমরা দেখছি যে আফ্রিকান জনের অধিবাসীদের একটা দল তো পাঠিয়ে দিয়েছে, সেখানে একটা নিউজ হয়েছে যে যে প্লেনে পাঠানো হয়েছে সেখানে অস্বাস্থ্যকর অবস্থা ছিল, গরম ছিল, ব্যবসা গরম, এবং সেখানে বাচ্চারা শিশুরা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। মানে এই যে নীতি, সেটাতে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ওখানে অবৈধ হয়ে আছেন তাদের ক্ষেত্রে কতটা দুশ্চিন্তার কারণ হবে? আসলে দুশ্চিন্তার কারণ, যদি তারা এই তাদের এই প্রক্রিয়াটাকে চলমান রাখতে পারে। কারণ আমাদের যদি আপনি একটু বাইডেন প্রশাসনের সময় যদি একটু খেয়াল করে দেখেন, দুটো দলের, রিপাবলিকান এবং ডেমোক্রেট, দুটো দলের সংখ্যা কিন্তু সমান সমান ছিল। কিন্তু যখন একটা বিল আসতো তখন দেখা যেত যে মানে সংখ্যাগরিষ্ঠ না হলে সেই বিলটা পাস হতো না। সেখানে কিন্তু রিপাবলিকানরা আবার ডেমোক্রেটদের পক্ষে ভোট দিতেন, ভোট দিয়ে ওকে। সেই বিলটাকে পাশ করাতেন। তো এই বিলটাও পাশ করানোর সময় ডেমোক্রেটরা অবশ্যই ভেটো দেবেন, সেটা আমার বিশ্বাস। এবং ভেটো দিলে সেখানে রিপাবলিকানরা তাদেরকে কতটুকু সাপোর্ট করবেন, আর করলে সেই সংখ্যাটা কতটুকু তাদের পক্ষে যাবে, সেটাও একটা বড় নির্ভরতার বিষয়। আর এখানে যেহেতু দুই কক্ষ বিশিষ্ট সংসদ, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, তো নিম্ন কক্ষে পাশ হওয়ার পর যখন উচ্চ কক্ষে যাবে, যেহেতু দুটো কক্ষই এখন রিপাবলিকানদের দখলে, তো তখন দেখা যাবে যে আপনার উচ্চ কক্ষে যাওয়ার সময়
অনেক সময় রিপাবলিকান সিনেটররাও মানে কিছু কিছু ক্ষেত্রে তাদের দলের সঙ্গে আপোষ করেন না। তো তখন দেখা যাবে যে আসলে এটা কতটুকু প্রযোজ্য হচ্ছে বা হচ্ছে না। মানে আরেকটি আমাদের বিষয় একটু দেশের মতো জানতে না যে চাই গোলাম আমি একটা মোর্শেদ খান, নির্বাহী আদেশ যে আপনারা যারা বৈধভাবে বসবাস করছেন তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, অর্থাৎ বৈধ আমেরিকানদের জন্য ট্রাম্প প্রশাসন বা এই রিপাবলিকানদের মানে এই জয় অনেক সুবিধা দিবে বা তাদের সুরক্ষিত করবে, সেটাও কি মনে হয়? শুনে না, মানে মানে আমেরিকাতে আমেরিকান পলিসিতে কিছু কিছু জিনিস আছে একেবারে সুনির্দিষ্ট। এটা আপনি চাইলেও ডেমোক্রেটরাই আসুক বা রিপাবলিকানরাই আসুক, চাইলে সেটা পরিবর্তন করতে ওকে। পারে না। তো চাকরির ক্ষেত্রে বলেন, তাদের কর্মক্ষেত্রে বলেন, হ্যাঁ কিছুটা কি বলে বৈষম্যতা থাকে, এটা সবসময় ছিল। যেমন আমাদের মানে এশিয়ানদের বেলায় বা আফ্রিকানদের বেলায় মনে করেন যে একটু সাদা কালোর একটা বৈষম্য সবসময় ছিল, এটা থাকবে। তবে এটা রিপাবলিকান আসলে যে এটা খুব প্রকট হয়ে যায় বা ডেমোক্রেটরা আসলে একেবারেই খেয়াল করে না বা তারা খুব মানে শিথিল খুব হয়ে বেশি থাকেন, এই পার্থক্য ব্যাপারটা চোখে পড়ার মতো তেমন কিছু ঘটে না। একটু আমরা যেতে ঘটে চাই না। কামাল রহমান যদি আপনার কাছে, যে আইনের যদি আপনার সেই সিনেটের ভোটাভুটিতে যদি জিনিসটা পাস না হওয়া পর্যন্ত, সেটাই বলতে ওকে যাচ্ছি। ওকে ওকে আমরা একটু মিশিগান থেকে যিনি যুক্ত আছেন কামাল রহমান, আপনার কাছে যেতে চাই এই বিষয়টা নিয়ে, যদি আন্তর্জাতিকভাবে আপনার কাছে জানতে চাই যে এরকমও তো বলা হচ্ছে যে রাশিয়ার প্রভাবটা আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক বা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সঙ্গে ট্রাম্পের একটা বন্ধুত্ব আছে, সেইটা একটা রসালো পর্যায়ে যাবে, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা মানে কনক্লুশন টানবে, সেটা কি আপনি অনুমান করতে পারেন কিনা? পাশাপাশি অনুমান করতে পারেন কিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমেরিকার বাড়বে আরও, যেটি মধ্যপ্রাচ্যে এটা আরো অশান্তি তৈরি করতে পারে, সেরকম অনুমান করা যায় কিনা? বা ভারতের লাভ ক্ষতি নিয়েও যদি একটু বলতেন। জি, রাশিয়া ইউক্রেন ওয়ার ওইটা প্রচেষ্টা চলতেছে না, আমার মনে হয় এই বছরে এটার অবসান হবে। কারণ ওকে। এখানে ইকোনমিক ইম্প্যাক্ট জড়িত আছে। ইসরায়েলের কথা যেটা বললেন, আমেরিকান পলিটিক্সে ইসরায়েলি ইনফ্লুয়েন্স এত বেশি যে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বললে নেক্সট ইলেকশনে উনার পাশ করাটা খুবই ডিফিকাল্ট হয়। তো এখানে অনেকে বলে থাকেন যে এইপ্যাক যেটা আছে, ইসরায়েলি যেটা পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা আমেরিকার কংগ্রেসকে সম্পূর্ণভাবে এরা কন্ট্রোল করে। তো এইটা একটা। আর ইসরায়েলের জন্য স্বার্থের জন্য আমেরিকান গভর্নমেন্ট যতটুকু এফোর্ট এবং যতটুকু রং সাইডের অবলম্বন করে, আমেরিকান একটা স্টেটের জন্য এইভাবে এত ক্লোজলি সাপোর্ট করে কিনা এটা সন্দেহ আছে। আর আমার মনে হয় লাস্ট কোয়েশ্চন ছিল ভারতের ব্যাপারে। ভারত ভারতের হলো লাভ ক্ষতির কথা বলেছিলাম। তো ভারত হলো এখানে যে বিভিন্ন বড় বড় কোম্পানি যেগুলো আছে, ভারতীয়রা এখানে সবগুলা কোম্পানিরই বেশিরভাগ কোম্পানির এক্সিকিউটিভ লেভেলে আছে, যেটা পলিটিক্স কন্ট্রোলের জন্য অনেক অনেক মানে খুবই জরুরি, কিংবা করে করে থাকে কন্ট্রিবিউশন দিয়ে কিংবা যাই বলেন। তো ভারতের ইকোনমি হলো ওয়ান অফ দি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। ভারতের সাথে না, কিন্তু এরা এটার একটা ইকুয়েশন মানে তুলনা করা হয় যে ভারতের সঙ্গে সম্পর্কটা বাড়বে ট্রাম্প প্রশাসনের, এই কারণে চীনের সঙ্গে ট্রাম্পের একটা অবন্ধুত্ব সম্পর্ক এর আগেও লক্ষ্য করা গেছে, যে কারণে মানে এইভাবে দুয়ে দুয়ে চার মিলানো হয়। জি, বোথ ট্রাম্প এবং ভারতের সরকার দুইটাই ডানপন্থী, কট্টরপন্থী সরকার। ওদের মধ্যে একটা সমঝোতা থাকবেই। প্লাস চায়নাকে কেন্দ্র করে ওদের মধ্যে, চায়নার সাথে মেইনলি বাণিজ্যিক যে ইয়েটা আছে, এটার জন্য চায়নার সাথে যে আহ, আছে, আমেরিকা কিন্তু চায়নার উপর অনেক ডিপেন্ডেন্ট। ওদের চায়নার সাথে যদি খুব খারাপ সম্পর্ক হয়ে যায় বাণিজ্যের, তাইলে আমেরিকায় একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে, সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়বে। তো এটা শুধু এটা এটা আমি বলবো ইকোনমিক মুভ যেগুলা হচ্ছে আর কি। এটা চায়নার সাথে আমার মনে হয় না, আমি পার্সোনালি মনে করি না যে মিলিটারি কোনো কনফ্লিক্টের সম্ভাবনা আছে। ওকে, আমরা একটু শেষ করব। আমাদের আরেকজন অতিথি ডালাস প্রবাসী, যিনি ডালাস থেকে যুক্ত হয়েছেন, গোলাম মোর্শেদ খান। যেটি শুনছিলেন কামাল ভাই যেটি বলছিলেন, আপনার একজন সিটিজেন হিসেবে এই প্রশাসনের কাছ থেকে কি মনে হয় যে আমরা যদি মানে ভূরাজনৈতিকের কথা চিন্তা করি, বাংলাদেশের সঙ্গে এই প্রশাসনের সম্পর্কটা কেমন হবে, বা
সেদিক নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ওই তো আমিও কামাল ভাইয়ের সঙ্গে একমত। মানে ফরেন পলিসির উপরে সম্পূর্ণটাই নির্ভর করে এবং ফরেন পলিসিতে কে কার সঙ্গে কতটুকু সখ্যতা বজায় রেখে তাদের সঙ্গে, যেহেতু কামাল ভাই বললেন যে আমরা সম্পূর্ণই ডিপেন্ডেন্ট, আমরা আমরা ইকোনমিক্যালি এতটাই ইন্ডিপেন্ডেন্ট না যে আমরা মানে ওদের সঙ্গে আমার নিজেদের মতো করে আমরা চলতে পারবো। ফলে ভারতের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুসুলভ সম্পর্কটা বজায় রেখে এবং তাদের সঙ্গে যতটুকু মানে দেশের স্বার্থ রক্ষা না, কিন্তু করে। একটা কথা গোলাম মোর্শেদ খান একটু থামিয়ে বলতে চাই, এই যে ডিপেন্ডেন্সি, এটা তো সব দেশেরই আছে। আমেরিকারও তো, খোদ আমেরিকার কি অন্যান্য দেশের উপর ডিপেন্ডেন্সি নেই? চায়নার উপর, চায়নার প্রযুক্তির উপর ডিপেন্ডেন্সি করে না? বা বিভিন্ন ক্ষুদ্র যে ব্যবসা আছে সেখানে তো চায়নার অনেক প্রভাব আছে আমেরিকাতে, যেটি কামাল ভাই উল্লেখ করলেন। সেটা তো বাংলাদেশেরও ডিপেন্ডেন্সি থাকতে পারে, বা বাংলাদেশের কাছেও তো কেউ কেউ ডিপেন্ডেন্ট অর্থনীতির ক্ষেত্রে। না, বাংলাদেশের, হ্যাঁ, মানে চায়নার উপরে আমেরিকার মানে ডিপেন্ডেন্সি আর মানে যুক্তরাষ্ট্র বা ভারতের উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি অনেক পার্থক্য। মানে ওকে। ওরা চাইলেই আমেরিকা হয়তো পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে মানে ট্রেড করতে পারে, হয়তো চায়না থেকে না নিয়ে অন্য জায়গা থেকে চেষ্টা, আমি বলছি না যে নিবে না, তাদের সঙ্গে অনেক মানে ঋণ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের, কিন্তু যুক্তরাষ্ট্রের কতটুকু সক্ষমতা আছে যেটা তারা চায়নার সঙ্গে সমঝোতা করে আসতে পারে, কিন্তু আমরা অতটুকু সক্ষম না যে তাদের সঙ্গে যে আমাদের ঋণের বোঝা আছে বা তাদের সঙ্গে আমাদের যে নির্ভরতা আছে সেটাকে আমরা আহ, নিজেরা ওভারকাম করে তাদেরকে আমরা বলতে পারবো যে আমরা তোমাদের সঙ্গে থাকবো না বা তোমাদের সঙ্গে আমরা চলবো না, তোমরা যদি আমাদেরকে আমাদের কথা মতো তোমরা না চলো। তো এই জায়গাটার মধ্যে একটা অনেক বড় পার্থক্য। সেই ক্ষেত্রে কামাল ভাইয়ের কথার সঙ্গে আমিও একমত যে মানে সেই নির্ভরতার ক্ষেত্রে গিয়ে আমরা তাদের কিছুটা হলো তাদের মানে নীতির সঙ্গে সমঝোতা করে আমাদেরকে চলতে হবে। মানে তাহলে মোট কথা যে আমাদের পররাষ্ট্র নীতির উপর নির্ভর করছে আমেরিকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। আমাদের থামতে হচ্ছে যে নেটিজেন ভার্সেস সিটিজেন হিসেবে। নেটিজেন হিসেবে যিনি যুক্ত ছিলেন মিশিগান থেকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি মেম্বার কামাল রহমান, এবং একই সঙ্গে যুক্ত ছিলেন ডালাসের থেকে প্রবাসী বাংলাদেশি গোলাম মোর্শেদ খান। দুজনকে অসংখ্য আবারও ধন্যবাদ।